আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা লাইভে আছো কমেন্টসের মাধ্যমে তোমাদের রোল নাম্বারটা লিখে ফেলো। যারা যারা লাইভে আছো কমেন্টসের মাধ্যমে তোমাদের রোল নাম্বারটা দ্রুত তেষট্টি। আচ্ছা, তোমরা লেখা ক্লিয়ার বুঝতে পারছো কিনা আমাকে জানিও আজকে। গত ক্লাসে নেট সমস্যার জন্য দেখা গিয়েছে তোমরা লেখা অনেকেই বুঝতে পারোনি। যারা যারা প্রেজেন্ট আছো দ্রুত তোমাদের রোল নাম্বারটা লিখে ফেলো। ছয়জনকে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে আমরা আলোচনা ক্লাসে অ্যাটেন্ড করবে, অবশ্যই তোমরা রোল নাম্বারটা কমেন্টে লিখে রেখো। আমরা তাহলে পড়াটা শুরু করে দেই। আজকে আমরা আলোচনা করব ব্যবসায় উদ্যোগ, দশম অধ্যায়, প্রথম পত্র। আমাদের দ্বিতীয় পত্র কিন্তু শেষ হয়ে গিয়েছে অনেক আগেই। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র লেখা খোলা দেখা যাচ্ছে। রায়ান 28। দেখো তো এইবার তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আমি তো ক্লিয়ার দেখছি, দেখো তোমরা এবার দেখতে পাচ্ছ কিনা। ঝাপসা দেখাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম কাউসার। আচ্ছা, এবার দেখো তো ক্লিয়ার বোঝা যায়। তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এখন একটু আমাকে জানাও। 35 প্রেজেন্ট। আরেকটা কথা, তোমরা কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে ক্লাস না করেই চলে যাও, এটা কিন্তু ঠিক না। এখন ঠিক আছে ঐশী? ক্লিয়ার দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি, তোমরা কেন দেখতে পাচ্ছ না? এখন ক্লিয়ার দেখাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরিয়ান লিখেছো ক্লিয়ার দেখাচ্ছে। ঠিক আছে, দেখো ক্লিয়ার যদি বোঝা যায় তাহলে আমরা পড়াটা শুরু করে দিব। আচ্ছা আচ্ছা, খেয়াল করো। আচ্ছা, আমি আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, দেখো এবার এবার আশা করি তোমরা দেখতে পাচ্ছ সবাই। আচ্ছা, আমরা শুরুতে উদ্যোক্তা নিয়ে আবার একটু আলোচনা করি। আজকে আমরা বৈশিষ্ট্য, কার্যাবলী এবং উদ্যোক্তার গুণাবলী নিয়ে আলোচনা করব। উদ্যোক্তার বৈশিষ্ট্য আলোচনার আগে আমরা একটু উদ্যোগ কী সে বিষয়ে একটু আলোচনা করে নেই। উদ্যোক্তা যে কোনো বিষয়ে হতে পারে। নতুন কোনো চিন্তাকে মাথায় রেখে যখন কোনো ব্যক্তি প্রয়াস চালাবে এবং সামনে এগিয়ে যাওয়ার উদ্যোগ গ্রহণ করবে, তখনই তাকে উদ্যোক্তা বলা হবে। উদ্যোগ বিষয়টা তোমার ব্যবসা উদ্যোগ থেকে আলাদা। প্রতিষ্ঠা, আন্তর্জাতিক চুক্তি সম্পাদন, বিরোধ মীমাংসার উদ্যোগ নেওয়া, যে কোনো বিষয়ে উদ্যোগ হতে পারে। এবং উদ্যোগটা অবশ্যই কী হবে, উদ্যোগের বিষয়বস্তুটা অনেক ব্যাপক হয়ে থাকে এবং ইতিবাচক হয়ে থাকে। অন্যদিকে তোমার ব্যবসায় উদ্যোগ হচ্ছে তোমার উদ্যোগের যে বিষয়টা ব্যবসার সাথে জড়িত, উদ্যোগের বিষয়বস্তু যখন ব্যবসার সাথে জড়িত হবে তখনই আমরা উদ্যোগ বলতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উদ্যোগ এবং ব্যবসা উদ্যোগ
উদ্যোগের মধ্যে পার্থক্য রয়েছে। আচ্ছা, এবার আসা হচ্ছে ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য। ওয়ালাইকুম আসসালাম। রোলটা লিখে ফেলো। লাবণ্য, তুমি কিন্তু ক্লাস করো না, আজকে দেখছি তোমাকে ক্লাস করা লাগবে, কারণ আমাদের কিন্তু আগামী মাস থেকে সিটি পরীক্ষা শুরু। ঘোলা দেখাচ্ছে হয়তোবা নেটওয়ার্ক জনিত সমস্যার কারণে হয়তোবা ঘোলা দেখাতে পারে, কারণ আমি এখানে সম্পূর্ণ ক্লিয়ার দেখছি। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিই। উদ্যোগের প্রথম বৈশিষ্ট্যতে দেখো কি বলা হয়েছে, যে মুনাফা অর্জন সংশ্লিষ্ট। তোমার উদ্যোগের অবশ্যই কি থাকবে, উদ্দেশ্য হবে, বিষয়টা হবে, উদ্যোগের বিষয়বস্তু হচ্ছে কল্যাণকর এবং ইতিহাসের সাথে সম্পর্কযুক্ত। এবং ব্যবসা উদ্যোগের বিষয়বস্তুটা তোমার হচ্ছে কি মুনাফার সাথে সংশ্লিষ্ট। এবং উদ্যোগ গ্রহণের মাধ্যমে উদ্যোক্তা কী করে থাকে, আত্মকর্মসংস্থানের পাশাপাশি মুনাফা অর্জনের মাধ্যমে জীবিকা অর্জন এবং সাফল্য লাভের প্রয়াস চালিয়ে থাকে। তোমাদের কি লেখা বুঝতে অসুবিধা হচ্ছে এখনও? 53, 37। এটা কী কারণে ঘোলা দেখাচ্ছে আমি আসলে বুঝতে পারছি না, কারণ আমার এখানে তো ক্লিয়ার দেখাচ্ছে, কিন্তু তোমরা কেন ঘোলা দেখছো? তো লাইট অন করে দিয়েছে। আচ্ছা একটু ওয়েট করো, আমি আবার একটু লাইটটা অন করে দিয়ে দেখছি। কিছুই বোঝা যাচ্ছে না। দেখো তো এখন বুঝতে পারছো কি না? বলে তো সমস্যা, বোঝা না গেলে। তোমরা দেখো তো এখন দেখতে পাচ্ছ? ফাহিম, অনুপম, দেখো তো এখন বুঝতে পারছো কি না তোমরা? আশা করি এখন তোমাদের বুঝতে পারার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এইভাবে ধরে রেখেই নিই। আমরা জানি উদ্যোগ যে কোনো কল্যাণকর বিষয় বা ইতিবাচক দিকের সাথে জড়িত, অন্যদিকে ব্যবসা উদ্যোগের বিষয়টা অবশ্যই মুনাফা অর্জন সংশ্লিষ্ট হয়ে থাকে। এবং তোমার ঝুঁকি এবং অনিশ্চয়তার আধিক্য দেখা যায় ব্যবসায়ের মধ্যে। একজন ব্যবসায়ীকে, নতুন ব্যবসা উদ্যোক্তাকে বিভিন্ন ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কি করতে হয়, কাজ করতে হয়। এবং যে যত বেশি ঝুঁকি গ্রহণ করতে পারবে সে ততই বেশি তোমার লাভবান হতে পারবে। কারণ ঝুঁকি না নিলে কেউই সফল হতে পারবে না, কারণ ঝুঁকি যে যত বেশি নেবে তার তোমার মুনাফার পরিমাণও তত বেশি হবে। এবং একজন সফল উদ্যোক্তা সবসময়ই ঝুঁকিকে পূর্বানুমান করতে চেষ্টা করে থাকে এবং অনিশ্চয়তার মধ্যে সে কাজ করতে পছন্দ করে। এবং অনিশ্চয়তার মধ্যে কাজ করে সে কি করে থাকে, তোমার তার দূরদৃষ্টির মাধ্যমে, দূরদৃষ্টি জ্ঞানের মাধ্যমে সে ভবিষ্যৎ অনিশ্চয়তাকে মূল্যায়ন করতে চেষ্টা করে থাকে। এবং এভাবেই আমরা দেখতে পাই যে নতুন নতুন ব্যবসায়ের ক্ষেত্রে তোমার উদ্যোক্তা ঝুঁকি এবং অনিশ্চয়তার সম্মুখীন হয়ে থাকে এবং এতে অনিশ্চয়তার পরিমাণ বেশি হয়ে থাকে। এবং তারপরে দেখো পরবর্তী বৈশিষ্ট্যটা হচ্ছে নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত। তোমার উদ্যোগ, ব্যবসা উদ্যোগ অবশ্যই নতুন ধারণার সাথে সম্পর্কযুক্ত হতে হবে। পুরনো ব্যবসা নতুন করে শুরু করলে সেটাকে আমরা তোমার ব্যবসা উদ্যোগ বলতে পারি না। যেমন বাজারে ধরো অনেকেই চাল ব্যবসায়ী আছে, এখন নতুন করে কেউ যদি আবার চাল ব্যবসা শুরু করে তাহলে আমরা সেটাকে উদ্যোগ বলতে পারবো না, ব্যবসা উদ্যোগ বলতে পারবো না। কারণ কি, সেটা তোমার পুরনো গতানুগতিক ব্যবসাটাকেই সে নতুন করে শুরু করেছে। কিন্তু যখন নতুন চিন্তা মাথায় রেখে নতুন কিছু করার প্রয়াস চালাবে তখন আমরা সেটাকে বলতে পারি যে তোমার ব্যবসায় উদ্যোগ। এবং এই ব্যবসা উদ্যোগ ধারণাটা সম্পূর্ণই তোমার নতুন পদ্ধতি, প্রক্রিয়া বা নতুন ধরনের বাজার সৃষ্টি এর সাথে জড়িত হতে পারে। ধরো কেউ যদি তোমার ট্রাকে করে তোমার
মানুষের কাছে চাল পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেখানে আমরা নতুনত্ব দেখতে পাচ্ছি। তাহলে দেখা যাবে যে বাজারে গিয়ে মানুষকে চাল ক্রয় করতে হবে না। তো এটাও উদ্যোগ হতে পারে। তারপরে দেখো, ওয়ালাইকুম আসসালাম, 507 20 11 প্রেজেন্ট। আচ্ছা, তোমাদেরকে কিন্তু শুরুতে অনেক অ্যাটেন্ডেন্স দেখা যায়, কিন্তু আমি পরে দেখি যে আসলে শো করে দেখা যায় 20 25 30 জন অ্যাটেন্ড করো ক্লাস, কিন্তু অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাও। প্লিজ তোমরা অ্যাটেন্ডেন্স দিয়ে চলে যাবে না, ক্লাসটা শেষ করেই যাবে। কারণ আমাদের কলেজ কবে খুলবে সেটা এখনও অনিশ্চিত, কিন্তু খুললে কিন্তু পরীক্ষা হবে, এবং পরীক্ষা ক্লাসগুলো অ্যাটেন্ড না করলে কিন্তু পরীক্ষা পাশ করতে পারবে না এবং ভালো রেজাল্টও করতে পারবে না। এজন্য চেষ্টা করবে শুরু থেকে শেষ পর্যন্ত যাওয়ার, কারণ সপ্তাহে মাত্র 2টা ক্লাস হয় ম্যানেজমেন্টের ওপরে। একটু কষ্ট করে তোমরা ধৈর্য ধরে ক্লাসটা অ্যাটেন্ড করার চেষ্টা করবে, এটা আমাদের অনুরোধ রইল তোমাদের কাছে। আচ্ছা, তারপরে দেখো, কৃতিত্ব অর্জনে বিশেষ সম্মান লাভ। এবং আমরা পড়েছিলাম ব্যবস্থাপনা 2য় পত্রে, তোমরা পড়েছিলে যে হার্জবার্গের যে তত্ত্ব পড়েছিলাম, সেখানে কিন্তু কী ছিল, কৃতিত্ব অর্জন এবং সাফল্য অর্জনের ছিল হার্জবার্গের তোমার তত্ত্বের মধ্যে। তো এখানেও কৃতিত্ব অর্জনের, মানুষ যখন নতুন কিছু করার মাধ্যমে সকলের কাছে স্বীকৃতি পায় তার সাফল্য অর্জনের, এবং যখন তার কৃতিত্ব অর্জন করতে পারে ভালো কাজের মধ্য দিয়ে, তখন সে সকলের দ্বারা সম্মানিত হয়ে থাকে এবং সে ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য সচেষ্ট হয়ে থাকে। তো এই কৃতিত্ব অর্জনের সম্মান লাভ করে থাকে মানুষ নতুন নতুন ব্যবসায় উদ্যোগ গ্রহণের মাধ্যমে। এটাও একটা অন্যতম বৈশিষ্ট্য। তারপরে দেখো, সাফল্যের ইতিবাচক ফল যথেষ্ট। তো এক্ষেত্রে দেখা যায় যে তোমার নতুন ব্যবসায় যখন উদ্যোগ গ্রহণ করে থাকে, নতুন কোনো চিন্তা মাথায় নিয়ে, তখন সে নতুন চিন্তা এবং তার সৃজনশীলতার বিকাশ ঘটানোর একটা সুযোগ পেয়ে থাকে, এবং নতুন কোনো কিছু তৈরি, নতুন কোনো পণ্য বা বাজার সৃষ্টি করার মাধ্যমে যখন সে সফল হয়, তখন সেই ফলটা সকলের নিকটই ইতিবাচক হয়ে থাকে, এবং সে যখন সফল হয় তখন কিন্তু সে চেষ্টা করে তার ব্যবসাটাকে আরও বড় পরিসরে গঠন করতে সে চেষ্টা করে থাকে। তো এজন্যই তাকে দেখে দেখা যায় যে অন্যরাও অনুপ্রাণিত হয় নতুন কিছু করার। এজন্য বলা হয়ে থাকে যে তোমার ব্যবসা উদ্যোগের আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এক্ষেত্রে সাফল্যের ইতিবাচক ফল বয়ে আনে। যখন একজন ব্যক্তি সফল হয়, তখন সে চেষ্টা করে যে ভবিষ্যতে আরও ভালো কিছু করার, যাতে সকলে তাকে তার সাফল্য অর্জনের স্বীকৃতি দিয়ে থাকে, এবং তাকে দেখে অন্যরাও যাতে নতুন নতুন উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত হয়ে থাকে। তারপর বলা হয়েছে উদ্যোগ গতানুগতিক ব্যবসায় কর্মকাণ্ড নয়। হ্যাঁ, আমরা শুরুতেই বলেছিলাম উদ্যোগ কিন্তু গতানুগতিক ব্যবসার সাথে জড়িত নয়। উদ্যোগ বিষয়টা সম্পূর্ণই তোমার নতুনত্ব থাকবে, সেখানে সৃজনশীল শক্তি বিকাশ ঘটানো হবে, এবং মানুষ কী করবে, নতুন কোনো চিন্তা বুদ্ধি মাথায় নিয়ে নতুন কিছু তৈরির চেষ্টা বা প্রয়াস তারা চালাবে। তো উদ্যোগ গতানুগতিক ব্যবসার সাথে মিল থাকবে না, ভিন্ন হয়ে থাকবে, এবং তোমার সেটা হতে পারে নতুন কোনো পণ্য সৃষ্টি হতে পারে, বা সেবা বা পদ্ধতি তৈরি হতে পারে, বা বাজার সৃষ্টি হতে পারে, বিভিন্ন ধরনের ব্যবসায় উদ্যোগ হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি উদ্যোগের বৈশিষ্ট্যগুলো, যে উদ্যোগ হচ্ছে ব্যবসা উদ্যোগ মুনাফার সাথে সংশ্লিষ্ট, এবং ঝুঁকি এবং অনিশ্চয়তা অনেক বেশি এখানে, এবং তোমার কৃতিত্ব অর্জনের পাশাপাশি সাফল্য অর্জনের ইতিবাচক ফলও এখানে যথেষ্ট রয়েছে, এবং উদ্যোগ বিষয়টা গতানুগতিক ব্যবসায় কর্মকাণ্ড নয়, সম্পূর্ণ ভিন্নধর্মী এবং নতুন ধরনের ব্যবসা হতে পারে। আচ্ছা, দেখো তো ক্লিয়ার বোঝা যাচ্ছে না তোমাদের দেখতে কি অসুবিধা হচ্ছে কারো? দেখো তো এ পর্যন্ত কারো সমস্যা আছে কিনা। আশা করি তোমাদের এ পর্যন্ত সমস্যা থাকার কথা না। তারপরেও যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও, আমি আবার রিপিট করব। আচ্ছা, অনুপম বুঝতে পেরেছো। আচ্ছা, বাকিদেরও কি কোনো সমস্যা আছে? যদি সমস্যা থেকে না থাকে তাহলে আমরা পরবর্তী টপিকে চলে যাই। আচ্ছা, পরবর্তী টপিক হচ্ছে ব্যবসা উদ্যোগের কার্যাবলী। দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ কিনা। ব্যবসায় উদ্যোগের কার্যাবলী, ব্যবসা উদ্যোগ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পাদন করে থাকে, এবং
এখানে দেখো শুরুতে বলা আছে উদ্যোগ চিন্তার উন্নয়ন ঘটানো হয়ে থাকে। ব্যবসা উদ্যোগের মাধ্যমে তোমার কি হয়ে থাকে, যে উদ্যোক্তা রয়েছে সে তার সৃজনশীল মানসিকতার মাধ্যমে নতুন নতুন বাজার সৃষ্টি বা পণ্য সৃষ্টি যে কোনো উদ্যোগ গ্রহণের মাধ্যমে সে কি করতে পারে, তার যে উদ্যোগ চিন্তাটা রয়েছে সেটার উন্নয়ন ঘটাতে পারে। তারপরে দেখো সম্ভাব্যতা যাচাই ও সিদ্ধান্ত গ্রহণ। ব্যবসা উদ্যোগের আরেকটা গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে যে তোমার সম্ভাব্যতা যাচাই করা। উদ্যোগ চিন্তা আসলে ভবিষ্যতে কতটা কার্যকর হবে সেটা নির্ভর করে আসলে তোমার বাজারে কী ধরনের সুযোগ সুবিধা রয়েছে এবং কি কি অসুবিধা রয়েছে বাজারে, সেগুলো তোমার সম্ভাব্যতা আগে থেকে যাচাই করে নিতে হবে। এবং একজন সফল উদ্যোক্তা কি করে থাকে, বাজারের বিভিন্ন তোমার সুবিধা অসুবিধা, প্রতিযোগীদের কৌশল, এগুলো কি করে থাকে, যাচাই করে থাকে শুরুতে। এবং যাচাই করার পর সে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যে আসলে কিভাবে সে তার ব্যবসাটা শুরু করবে, কি পরিমাণ সে বিনিয়োগ করবে এবং নতুন ব্যবসায় খরচ বা আয় কীরকম হতে পারে বা মুনাফা কি হতে পারে বা ঝুঁকির পরিমাণ কি, সেগুলো সে আগে থেকে সম্ভাব্যতা যাচাই বাছাই করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে যে সে কী পরিমাণ মূলধন ব্যবসায় বিনিয়োগ করবে এবং সে কি ঝুঁকির সম্মুখীন হতে পারে বা প্রতিযোগীরা কি ধরনের কৌশল গ্রহণ করতে পারে, সেগুলো সে এখানে যাচাই বাছাই করে থাকে। ব্যবসা উদ্যোগের আরেকটা গুরুত্বপূর্ণ কার্যাবলী হচ্ছে অর্থ সংস্থান। যে কোনো নতুন ব্যবসা শুরু করতে গেলে অর্থ সংস্থান খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হয়। কারণ একটা নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে কি পরিমাণ অর্থর প্রয়োজন হবে এবং কোন কোন উৎস থেকে, বাহ্যিক উৎস থেকে অর্থ সংগ্রহ করবে নাকি অভ্যন্তরীণ উৎস থেকে, সেগুলো আগে থেকে তোমার বিবেচনা করতে হবে এই ক্ষেত্রে, অর্থ সংস্থানের ক্ষেত্রে। তো একজন সফল উদ্যোক্তার আরেকটা কাজ হচ্ছে তোমার সতর্কতার সাথে তাকে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয়ে থাকে এবং কোন কোন খাতে সে বিনিয়োগ করবে এবং কোন খাতটা আসলে তার জন্য লাভজনক হবে সেটা এখানে বিবেচনা করা হয়ে থাকে। এবং এক্ষেত্রে সে তোমার আর্থিক বিবরণী রয়েছে, নগদ প্রবাহ বিবরণী, তারপরে হচ্ছে ব্যালেন্স শিট, এগুলো সে মূল্যায়ন করে সিদ্ধান্ত গ্রহণ করবে যে আসলে সে কিভাবে তার ব্যবসায় অর্থ সংস্থান করবে এবং কি পরিমাণ বিনিয়োগ করলে সে কি পরিমাণ তোমার মুনাফা পাবে বা কি পরিমাণ আয় করতে পারবে, সেগুলো সে এই অর্থ সংস্থানের মাধ্যমে বিবেচনা করে থাকে। এটা ব্যবসা উদ্যোগের অন্যতম একটা গুরুত্বপূর্ণ কার্যাবলী। তারপরে দেখো ঝুঁকি গ্রহণ। ব্যবসা উদ্যোগের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ঝুঁকি গ্রহণ করা। একজন উদ্যোক্তা সবসময় তাকে ঝুঁকি এবং অনিশ্চয়তার মধ্যে কাজ করতে হয়, কারণ একটা নতুন পণ্য বাজারে আসার পরে সেটা আসলে কতটা গ্রহণযোগ্য হবে ক্রেতাদের কাছে, সেটা আসলেই তাকে বিবেচনা করতে হয়। এক্ষেত্রে বসে থাকলে চলবে না, তাকে আসলে ঝুঁকি নিয়েই কাজ করতে হবে। কারণ সেটা তোমার বাজারে একটা নতুন পণ্য শুরুতে আসলে সবার কাছে গ্রহণযোগ্য হয় না, কিন্তু যখন পণ্যটা ভালো হয় এবং যখন পণ্যটা সবাই ক্রয় করা শুরু করে, তখনই দেখা যাবে যে আসলে সেই পণ্যটা অন্যরাও ক্রয় করতে উদ্বুদ্ধ হবে। এজন্য অবশ্যই ঝুঁকি গ্রহণ করতে হবে এবং ঝুঁকি যে যত বেশি গ্রহণ করবে তার সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে। এবং ঝুঁকির পেছনে সাফল্য অর্জনে একজন উদ্যোক্তাকে অনেক বেশি তোমার প্রত্যয়ী হতে হবে এবং কর্মতৎপর হতে হবে এবং এক্ষেত্রে তাকে আন্তরিকও হতে হবে। তারপরে দেখো উপকরণাদি সংহতকরণ। এই কথাটা আসলে তোমরা সবাই জানো, এটা তোমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে আমরা একটা চ্যাপ্টারে পড়েছিলাম, সংগঠিতকরণ, মনে আছে তোমাদের? এই সংগঠিতকরণের আমরা পড়েছিলাম যে উপকরণাদিকে সংহতকরণের কাজটা করা হয়ে থাকে কার মাধ্যমে? ব্যবস্থাপনার সংগঠন বা সংগঠিতকরণ কাজের মাধ্যমে। এবং এই উপকরণ, দুই ধরনের উপকরণ এখানে থাকে, একটা হচ্ছে বস্তুগত, আরেকটা হচ্ছে তোমার কি মানবিক, তাই না? এই দুই ধরনের উপকরণকে যখন সমন্বিত করা হবে তখনই আসলে তোমার যে যত সুষ্ঠুভাবে মানবীয় এবং বস্তুগত উপাদানকে সমন্বয় করতে পারবে সে ততই বেশি সফল হবে। তো এই ক্ষেত্রে একজন সফল উদ্যোক্তার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে, ব্যবসা উদ্যোগের একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে যে তোমার উপকরণকে যথাযথভাবে একত্রীকরণ করা। সংহতকরণ বলতে এখানে একত্রীকরণ করাকে বোঝানো হয়েছে এবং একত্রীকরণ মানবীয় এবং বস্তুগত উপাদান একত্রীকরণের মাধ্যমে নতুন কোনো কিছু সৃষ্টি করাকে বোঝানো হয়েছে। এটা উদ্যোক্তার আরেকটা গুরুত্বপূর্ণ কাজ।
তারপরে দেখো পরবর্তী কাজ বলা হয়েছে বাজার সৃষ্টি। বাজার সৃষ্টিতে বলা হয়েছে যে তোমার নির্দিষ্ট এলাকায় চাহিদা সৃষ্টির কাজকেই বোঝানো হয়ে থাকে। বাজার সৃষ্টি বলতে এখানে বোঝানো হয়েছে যে নির্দিষ্ট এলাকায় কোনো একটা পণ্যের চাহিদা তোমার তৈরি করাকে বা সৃষ্টি করার কাজটাকেই বাজার সৃষ্টি বলা হয়ে থাকে। এবং নতুন পণ্য বা সেবা বাজারজাত করতে চাইলে সেক্ষেত্রে উক্ত পণ্য বা সেবাকে কী করতে হবে, ক্রেতা সাধারণের নিকট জনপ্রিয় করে তুলতে হবে। এবং যখন জনপ্রিয়তা লাভ করবে তখনই কিন্তু সে পণ্যটার প্রতি কী হবে, মানুষের আস্থার সৃষ্টি হবে এবং তারা নিজেরাও ক্রয় করবে এবং অপরকেও ক্রয় করার জন্য উদ্বুদ্ধ করবে। তারপরে দেখো বলা হয়েছে সাফল্য এবং ব্যর্থতা মূল্যায়ন। এক্ষেত্রে সাফল্য এবং ব্যর্থতা মূল্যায়ন করতে হবে। এবং তোমরা পড়েছো এর আগেও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে শর্ট অ্যানালাইসিস, তাই না? পড়েছো? শর্ট এর পূর্ণরূপ হচ্ছে স্ট্রেংথ, উইকনেস, থ্রেট অ্যান্ড অপরচুনিটি। তোমাদের আসলে সবার মনে আছে কিনা আমি জানি না, তারপর রিপোর্ট করছি। শর্ট অ্যানালাইসিসের মাধ্যমে তোমার বাজারে তোমার বিভিন্ন সুবিধা, তারপর হচ্ছে হুমকি, বিভিন্ন ধরনের সাফল্য এবং ব্যর্থতা মূল্যায়ন করা হয়ে থাকে এই ব্যবসা উদ্যোগ কার্যবলীর মাধ্যমে। এবং সাফল্য এবং ব্যর্থতা মূল্যায়ন যে যত বেশি ভালোভাবে করতে পারবে আসলে তার ঝুঁকি এবং অনিশ্চয়তা ততটা বেশি হ্রাস করা সম্ভব হবে। তো এক্ষেত্রে শর্ট অ্যানালাইসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এবং ভবিষ্যতে আসলে কোন কোন দিক থেকে সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো যদি সঠিকভাবে আগে থেকে তোমার দূরদৃষ্টির মাধ্যমে চিন্তা করা যায় তাহলে কি হবে, তার ব্যর্থ হওয়ার পরিমাণটা অনেকটা হ্রাস পাবে। তো এজন্য সাফল্য এবং একটা কাজ শুরু করার পর, একটা নতুন ব্যবসা শুরু করার পর সেখানে কি কি ধরনের ব্যর্থতা বা কি কি ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে সেগুলো আগে থেকে তোমার মূল্যায়ন করতে পারলে এবং নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সেগুলো দূর করতে পারলে অবশ্যই একজন উদ্যোক্তা কি হবে, সফল হবে। তো এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। রাফি, তুমি অলওয়েজ লেট করো, চেষ্টা করবে ক্লাসের শুরুতে থাকতে। পরবর্তী গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে উন্নয়ন কর্মসূচির বাস্তবায়ন। ব্যবসা উদ্যোগে সফলতা তোমার ধরে রাখতে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ করার প্রয়োজন পড়ে এবং সেই উন্নয়নমূলক কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নের জন্য তোমার বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণের প্রয়োজন পড়ে থাকে। তো এই কারণে নতুন পণ্য, সেবা, পদ্ধতি এগুলো সম্পর্কে গ্রাহকদের মধ্যে যাতে আগ্রহ সৃষ্টি হয় এবং এটা যাতে সকল ক্রেতারা তোমার ব্যবহার করে, সেই পণ্যটা ক্রয় করে, তো সেই বিষয়ে তোমার কি করতে হবে, প্রসারমূলক কার্যক্রম গ্রহণ করতে হবে এবং বিভিন্ন ধরনের পণ্যের বাজার সৃষ্টির জন্য উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রহণ করতে হবে। তাহলেই দেখা যাবে যে আসলে এই সকল উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে তোমার সেই পণ্যটাকে এগিয়ে নেওয়া সম্ভব হবে এবং সকলের নিকট পৌঁছে দেওয়া সম্ভব হবে। তো এভাবে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করাও ব্যবসা উদ্যোগের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ। তাহলে খেয়াল করো, আচ্ছা, একটা রোল দুইবার করে লেখার প্রয়োজন নেই। তোমরা যারা একবার লিখেছো আমি দেখছি এবং আমি ক্লাস শেষে আবার আমি দেখে নিব, চেক করব, সমস্যা নেই। তোমরা দুইবার করে রোল লিখো না, একবার লিখলেই হয়ে যাবে। তারপরে দেখো ব্যবসা উদ্যোগের কার্যাবলী। তাহলে আমরা দেখলাম, জানতে পারলাম যে আসলে ব্যবসা উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধরনের কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে, উদ্যোগ চিন্তার উন্নয়ন ঘটানো হয়ে থাকে এবং সম্ভাব্যতা যাচাই করে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে উদ্যোক্তা। এবং অর্থ সংস্থানের উৎস কয়টা তোমরা জানো, বাহ্যিক এবং অভ্যন্তরীণ উৎস, আসলে কোন কোন উৎস থেকে সে সংগ্রহ করবে সেই সম্পর্কে সে সিদ্ধান্ত নেয়। তারপরে দেখো ঝুঁকি গ্রহণ করে থাকে এবং প্রতিষ্ঠানের মানবীয় এবং বস্তুগত উপাদান সংহতকরণ করে থাকে এবং সেই সংহতকরণের মাধ্যমে একটা নতুন পণ্যের বাজার সৃষ্টি করে থাকে। বাজার সৃষ্টি বলতে এখানে নির্দিষ্ট এলাকায় সেই পণ্যের বাজার বা চাহিদা সৃষ্টি, মানুষের মধ্যে চাহিদা সৃষ্টি করাকে বোঝানো হয়েছে এখানে। এবং স্ট্রেংথ, উইকনেস, থ্রেট অ্যান্ড অপরচুনিটি মানে সাফল্য এবং ব্যর্থতা মূল্যায়ন করা হয়ে থাকে এই ক্ষেত্রে। তারপরে হচ্ছে উন্নয়ন কর্মসূচিরও বাস্তবায়ন করা হয়ে থাকে এই ব্যবসায় উদ্যোগ কার্যাবলী সম্পাদনের মাধ্যমে। দেখো তো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা?
কারো কোনো সমস্যা আছে কি না আমাকে জানাও। তোমরা কিন্তু ব্যবসা উদ্যোগ পড়েছো, তাই না? আশা করি তোমাদের সমস্যা থাকার কথা না। 9-10-এ তোমরা ব্যবসা উদ্যোগ চ্যাপ্টার পড়েছো এবং তোমাদের একটা সাবজেক্টও ছিল। যারা সায়েন্স থেকে আসছো তারা জানবে না, কিন্তু যারা কমার্স থেকে আসছো তারা প্রত্যেকেই এই চ্যাপ্টারটার সাথে পরিচিত। আমি তোমাদের পুরনো চ্যাপ্টারটাই আবার নতুন করে পড়াচ্ছি, সেখানে হয়তো কম ছিল, এখানে বিস্তারিত আলোচনা পাচ্ছ। আশা করি এটা তোমরা ভালো মতো পড়বে এই চ্যাপ্টারটা। তো এই বৈশিষ্ট্যগুলো এবং কার্যাবলীগুলো অবশ্যই ভালো মতো পড়বে, কারণ এগুলো তোমার সৃজনশীল শনাক্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং এখান থেকে অনেক সময় এমসিকিউ থাকতে পারে। পয়েন্টসগুলো অবশ্যই মুখস্থ করে ফেলবে। বলা হতে পারে নিচের কোনটা ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য, আবার বলা হতে পারে নিচের কোনটা ব্যবসা উদ্যোগের বৈশিষ্ট্য নয়। এমসিকিউ হিসেবে জন্য তোমরা অবশ্যই এই পয়েন্টসগুলো মুখস্থ করে ফেলবে। এবং কী কী কার্যাবলী বলা হতে পারে এমসিকিউতে, যে নিচের কোনটা ব্যবসা উদ্যোগের কার্যাবলী, তো পয়েন্টসগুলো ভালো মতো পড়ে ফেলবে। এবার আসো হচ্ছে আমরা পড়ব হচ্ছে ব্যবসায় উদ্যোক্তার গুণাবলী। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, তোমরা সৃজনশীলের জন্য ভালো মতো পড়বে। এই টপিকটা সৃজনশীলের জন্য আমি লিখে দিচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখবে বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসে থাকে যে নিচের কোনটা মানে উদ্যোক্তার কোন গুণাবলীর কথা উদ্দীপকে বলা হয়েছে, এরকম প্রশ্ন থাকে। তোমরা খুবই ভালো মতো উদ্যোক্তার গুণাবলীগুলো পড়বে। একজন সফল উদ্যোক্তার অনেকগুলা গুণাবলী রয়েছে। দেখো এখানে আমরা 12টা গুরুত্বপূর্ণ গুণাবলী দিয়েছি, দেখো প্রত্যেকটা মনে রাখার চেষ্টা করবে। শুরুতে বলা হয়েছে সৃজনশীল মানসিকতা, প্রত্যেকটার সংজ্ঞা সহ পড়বে। অনেক সময় বলা হতে পারে জ্ঞানমূলকে যে সৃজনশীল মানসিকতা কাকে বলে বা সৃজনশীল মানসিকতা কি। সৃজনশীল মানসিকতা হচ্ছে নতুন কিছু চিন্তা করার এবং তা দিয়ে একটা ধারণাকে দাঁড় করাতে পারার মতো ব্যক্তির যে মানসিক সামর্থ্য, সেই সামর্থ্যকেই বলা হয়ে থাকে সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি। তো তোমরা বুঝতে পারছো যে সৃজনশীল মানসিকতা কিসের সাথে জড়িত, নতুন চিন্তার সাথে জড়িত। এবং একটা নতুন চিন্তাকে কিভাবে দাঁড় করাতে পারবে, সে দাঁড় করানোর যে সক্ষমতা বা সামর্থ্য, সেটাই সে ব্যক্তির সৃজনশীল মানসিকতা বা সৃজন শক্তি বলা হয়ে থাকে। এইখানে প্রত্যেকটা সংজ্ঞাটাই তোমরা জ্ঞানমূলকের জন্য পড়বে এবং সৃজনশীলের জন্য খুব ভালো মতো পড়বে। তারপরে দেখো এই সৃজনশীল মানসিকতার মাধ্যমে নতুন পদ্ধতি, প্রক্রিয়া এগুলো তোমার সংযোজন করা হয়ে থাকে এবং নতুন নতুন বাজার সৃষ্টির করতে পারার সক্ষমতাটাও এই সৃজনশীল মানসিকতার অন্তর্ভুক্ত বিষয়। তারপরে দেখো কৃতিত্বার্জন চাহিদা। কৃতিত্বার্জন চাহিদা এখানে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে পড়েছিলাম, হার্জবার্গের দ্বি-উপাদান তত্ত্বের একটা উপাদান এই কৃতিত্বার্জনের চাহিদা। একজন ব্যক্তির মধ্যে কৃতকার্যে সাফল্য লাভের যে প্রবল আকাঙ্ক্ষা, তাকেই বলা হয়ে থাকে কৃতিত্বার্জন বা সাফল্যার্জনের চাহিদা। মানে একজন ব্যক্তি তার কাজের মাধ্যমে সফল হওয়ার যে আকাঙ্ক্ষাটা তার মধ্যে দেখা যায়, তাকেই বলা হয়ে থাকে কৃতিত্বার্জন বা সাফল্যার্জনের চাহিদা। এই চাহিদা যার মধ্যে যত বেশি হবে, সে জীবনে তত বেশি সফল হওয়ার সম্ভাবনা তার মধ্যে তত বেশি দেখা যাবে। এবং প্রত্যেকটা কাজেই মানুষ যদি আন্তরিক এবং নিষ্ঠা এবং আত্মত্যাগী না হয়, তাহলে কিন্তু সে সফল হতে পারবে না এবং সে কৃতিত্বার্জন করতে পারবে না। এই জন্য প্রত্যেককেই একজন সফল উদ্যোক্তার অন্যতম একটা গুণাবলী হচ্ছে সে নিষ্ঠাবান থাকে কাজের প্রতি এবং তার মধ্যে আন্তরিকতা থাকে এবং সে আত্মত্যাগী হয়ে থাকে। তারপরে দেখো পরবর্তী গুণাবলীটা হচ্ছে দূরদৃষ্টি। দূরদৃষ্টি কি, এটা তোমরা অনেক জায়গাতেই পড়েছো। দূরদৃষ্টি একটা সফল উদ্যোক্তার গুরুত্বপূর্ণ গুণাবলী। দূরদৃষ্টি হচ্ছে তোমার বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি করতে পারার সক্ষমতা বা সামর্থ্যকেই বলা হয়ে থাকে দূরদৃষ্টি। ভবিষ্যতে কি ঘটবে সেটা আসলে অনিশ্চিত, কিন্তু একজন সফল উদ্যোক্তার আরেকটা গুণাবলী হচ্ছে সে আসলে আগে থেকে ভবিষ্যৎকে পূর্বানুমান করতে পারে। এখন যে যত বেশি পূর্বানুমান করতে পারবে, তার ঝুঁকি এবং অনিশ্চয়তা তত বেশি কম হবে। ধরো কেউ যদি জমি কিনে রাখে গ্রামাঞ্চলের দিকে, যে সে পরবর্তীতে বেশি দামে বিক্রি করবে, বা ডেভেলপাররা কি করে থাকে যে কম দামে জমি কিনে পরবর্তীতে কি করে তারা বেশি দামে অ্যাপার্টমেন্টগুলো সেল করে থাকে। তো এইটাও তোমার মানে একটা দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে যে আসলে কোন কোন জমিগুলো, কোন কোন প্রকল্পগুলো আসলে বাস্তবায়ন করলে ভবিষ্যতে বেশি লাভবান হওয়া যাবে, সেই সিদ্ধান্তটা আসলে
দূরদৃষ্টি সম্পন্ন উদ্যোক্তার বা ব্যক্তিরই দ্বারা সম্ভব হয়ে থাকে। এজন্য আসলে যে যত বেশি দূরদৃষ্টি সম্পন্ন হবে তার মুনাফার পরিমাণও তত বেশি হবে এবং সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে। তো দূরদৃষ্টি কি অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে এসে থাকে, যে দূরদৃষ্টি হচ্ছে তোমার জ্ঞান চক্ষু বা বিশেষ জ্ঞান দ্বারা ভবিষ্যৎকে উপলব্ধি করতে পারার সামর্থ্যকেই বলা হয়ে থাকে দূরদৃষ্টি। এটাও খুব গুরুত্বপূর্ণ। অনেক সময় সৃজনশীল উদ্দীপক প্রশ্ন এসে থাকে যে আসলে নিচের কোন উদ্যোক্তার কোন গুণাবলীর কথা বলা হয়েছে। এই জন্য প্রত্যেকটা গুণাবলী তোমরা ভালো মতো পড়বে সংজ্ঞাসহ এবং ব্যাখ্যাসহ। তারপরে দেখো সাহস ও বুদ্ধিমত্তার কথা বলা হয়েছে, যে সাহস বলতে এখানে বোঝানো হয়েছে যে নির্ভীকভাবে পথ চলতে পারার গুণকেই সাহস বলে থাকে। আর বুদ্ধিমত্তা হচ্ছে মানুষের যে বোধ শক্তি রয়েছে এবং বিচার শক্তি রয়েছে সেটাকেই বলা হয়ে থাকে বুদ্ধিমত্তা। এই সাহস এবং বুদ্ধিমত্তার মাধ্যমেই মানুষ সফল উদ্যোক্তা কী হয়ে থাকে, ঝুঁকি গ্রহণ করার সাহস গ্রহণ করে থাকে এবং তার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সে কী করে থাকে, তার ব্যবসায় প্রতিষ্ঠান সম্প্রসারণে এবং ব্যবসায় সফলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তারপরে আসা হচ্ছে ধৈর্য ও কষ্ট সহিষ্ণু। ধৈর্য বলতে এখানে বোঝানো হয়েছে যে গুণের প্রভাবে মানুষ বিরূপ পরিস্থিতিতে প্রতিকূলতা সহ্য করে নিজের লক্ষ্যটাকে এগিয়ে নিতে পারে তাকেই বলা হয়ে থাকে ধৈর্য। মানে বিপদে যে তোমার মনোবল হারায় না এবং যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে সহ্য করে সে সামনে এগিয়ে যাওয়ার জন্য স্থির হয় তাকেই বলা হয়ে থাকে ধৈর্য। এবং কষ্ট সহিষ্ণু বলতে এখানে বোঝানো হয়েছে যে দুঃখ কষ্ট বা বেদনা রয়েছে সেগুলো তোমার সহ্য করতে পারার সক্ষমতাকে কষ্ট সহিষ্ণুতা বলা হয়ে থাকে। তো এর মাধ্যমে তোমার যে কোনো পরিস্থিতিতে প্রতিকূল পরিস্থিতিতে যাতে উদ্যোক্তা ভেঙে না পড়ে এবং তার কার্যক্রম যাতে বাধাগ্রস্ত না হয় এবং সে যাতে তার সিদ্ধান্তে অটল থাকে এবং অবিচল থাকে, তো সেটাকেই বোঝানো হয়েছে। এবং এটাও সফল উদ্যোক্তার গুরুত্বপূর্ণ একটা গুণাবলী, ধৈর্য এবং কষ্ট সহিষ্ণুতা। তো এটা তোমরাও ভালো মতো পড়বে। তারপর দেখো আরেকটা গুণাবলী হচ্ছে ঝুঁকি গ্রহণের মানসিকতা। ঝুঁকি গ্রহণের মানসিকতা, ঝুঁকি কি অনেক সময় বলা হতে পারে জ্ঞানমূলক প্রশ্নে, ঝুঁকি কাকে বলে? ঝুঁকি হচ্ছে আর্থিক ক্ষতির সম্ভাবনা। তোমরা ফিন্যান্সও পড়েছো ঝুঁকি এবং অনিশ্চয়তা। ঝুঁকি হচ্ছে কি আর্থিক ক্ষতির সম্ভাবনাকেই ঝুঁকি বলা হয়ে থাকে। আর এই ক্ষতি মেনে নেওয়ার মতো মানসিকতা একজন উদ্যোক্তার মধ্যে অবশ্যই থাকতে হবে, কারণ ঝুঁকি গ্রহণের মানসিকতা না থাকলে সে কিন্তু সফল হতে পারবে না এবং সে নতুন নতুন প্রকল্প বা নতুন উদ্যোগ বাস্তবায়নও করতে পারবে না। এজন্য অবশ্যই তাকে ঝুঁকি গ্রহণের মানসিকতা থাকতে হবে। এবং সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য আমরা একটু আগেও আলোচনা করেছিলাম। তোমার সম্ভাব্যতা যাচাই করতে হয় এবং সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য থাকতে হবে একজন উদ্যোক্তার, কারণ সিদ্ধান্ত গ্রহণের সামর্থ্য যদি না থাকে তাহলে সে আসলে সঠিকভাবে তার লক্ষ্য এবং উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারবে না। কারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য অবশ্যই সিদ্ধান্ত সঠিকভাবে গ্রহণ করতে হবে। আর সিদ্ধান্ত তোমার কি, এটা কিন্তু তোমরা পড়েছো, অনেকগুলা বিকল্প থেকে সর্বোত্তম বিকল্প বাছাই করাকেই বলা হয়ে থাকে সিদ্ধান্ত গ্রহণ। একটা ব্যবসা গঠন করতে গেলে দেখবে অনেকগুলা বিকল্প থাকে। এখন অনেকগুলা বিকল্প থেকে আসলে কোন বিকল্পটা তোমার জন্য সবচেয়ে ভালো হবে সেটা যে যত বেশি সঠিকভাবে নিতে পারবে সে সিদ্ধান্তটা, সেটাই তার জন্য সবচেয়ে বেশি লাভজনক হবে। তারপর দেখো পরবর্তী গুণাবলী হচ্ছে নিষ্ঠা এবং আন্তরিকতা। নিষ্ঠা এবং আন্তরিকতা কিন্তু প্রত্যেকটা কাজেই দরকার, প্রত্যেকটা মানুষের জীবনেই দরকার আছে। কারণ যে যত বেশি তার কাজে নিষ্ঠাবান হবে এবং আন্তরিকতা প্রদর্শন করবে সে তত বেশি সফল হবে। এবং তোমাদের ক্ষেত্রেও দেখবে ব্যক্তি জীবনেও যে তোমরা যদি নিষ্ঠার সাথে তোমাদের পড়াশোনাটা চালিয়ে যাও এবং আন্তরিকতার সাথে যদি তোমরা পড়াশোনা করো তাহলে দেখবে যে তোমরাও জীবনে আসলে সফল হতে পারবে। প্রত্যেকেরই একটা লক্ষ্য থাকে জীবনে কিছু না কিছু ভালো কিছু করার, তো অবশ্যই তোমাদের নিষ্ঠাবান হতে হবে এবং আন্তরিক হতে হবে। তো সফল উদ্যোক্তারও একটা অন্যতম গুণাবলী হচ্ছে নিষ্ঠা এবং আন্তরিকতা। তো তোমরাও দেখা যাবে যে পড়াশোনা শেষ করে কেউ না কেউ ব্যবসা শুরু করবে, সবাই তো আর চাকরি করবে না, কেউ চাকরি করবে, দেখা যাবে কেউ ব্যবসা শুরু করবে। তো তোমাদেরও সফল উদ্যোক্তা হিসেবে এই সকল গুণাবলী অবশ্যই নিজেদের মধ্যে ধারণ করতে চেষ্টা করতে হবে এখন থেকেই। এবং তারপরে আরেকটা জিনিস দেখো যোগাযোগ দক্ষতা, এটা আমরা অনেক পড়েছি, আমরা ব্যবস্থাপনাতেও পড়েছি। তোমরা এর পরের একটা চ্যাপ্টারও পাবে দ্বিতীয় পত্রে, যে যোগাযোগ চ্যাপ্টারের ওপরে। আসলে যোগাযোগ সক্ষমতাটা যার যত বেশি হবে সে তত বেশি
তোমার আসলে সফল হবে। এই যোগাযোগটা টপ লেভেল থেকে লোয়ার লেভেলে অবশ্যই কী হতে হবে, ভালো হতে হবে। কারণ যোগাযোগ ভালো না হলে সেক্ষেত্রে আসলে ভুল ত্রুটিগুলো জানা যাবে না, আসলে কোন ডিপার্টমেন্টে কী সমস্যা আছে। তো এই ক্ষেত্রে অবশ্যই উদ্যোক্তাকে সফলভাবে যোগাযোগ করতে হবে। দরকার হয় কার্যক্রম তোমার কি করতে হবে, প্রত্যেকটা ডেস্কে গিয়ে তদারক করতে হবে যে কোথায় কী সমস্যা আছে, এবং সেই সমস্যাগুলো নিরসনের মাধ্যমে তাকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তারপর দেখো সামাজিক দায়িত্ববোধ। তোমরা পড়েছিলে ব্যবস্থাপনা প্রথম পত্রেই যে একজন ব্যবসায়ীর কী হয়ে থাকে, একজন সফল উদ্যোক্তা এবং একজন ব্যবসায়ীর সমাজের বিভিন্ন পক্ষের প্রতি দায়িত্ব পালন করতে হয়। তো সামাজিক দায়িত্ববোধ থেকে তাকে সমাজের বিভিন্ন যে ক্রেতা ভোক্তা রয়েছে এবং যে সকল আশেপাশে যে সকল প্রতিবেশী রয়েছে সকলের প্রতি দায়িত্ব পালন করতে হবে। এবং এই ক্ষেত্রে উদ্যোক্তাকে অবশ্যই এমনভাবে তার পণ্য দ্রব্য উৎপাদন করতে হবে যাতে সেটা পরিবেশের কোনো ধরনের ক্ষতি না করে। গ্রিন মার্কেটিংয়েও পড়েছিলে যে পরিবেশের কোনো রূপ ক্ষতি না করে তোমার নতুন কিছু বা নতুন কোনো পণ্য বা সেবা তৈরি করা। তো এখানেও তোমার উদ্যোক্তার সমাজের প্রতি দায়িত্ব পালন করতে হবে যে একটা কলকারখানা তোমার যেখানে স্থাপন করবে সেখানে অবশ্যই নিষ্কাশনের জন্য বজ্র নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা থাকতে হবে এবং সেটা যাতে অপরের ক্ষতি না করে সেদিকেও তোমার লক্ষ্য রাখতে হবে। এবং ক্রেতাদেরকে ভোক্তাদেরকেও তোমার ভালো পণ্য ন্যায্য মূল্যে পণ্য দ্রব্য সরবরাহ করতে হবে। তারপরে হচ্ছে ভেজাল মুক্ত পণ্য দ্রব্য সরবরাহ করতে হবে, মাপে ওজনে যাতে কম না দেয়। তো এগুলো খেয়াল রাখতে হবে। এবং মূল্যবোধ এবং নৈতিকতা কিন্তু এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। এবং অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে যে মূল্যবোধ কাকে বলে এবং নৈতিকতা কাকে বলে। মূল্যবোধ এবং নৈতিকতা কিন্তু এক জিনিস না। মূল্যবোধ হচ্ছে তোমার কোনটা ভালো কোনটা মন্দ এই সংক্রান্ত উদ্যোক্তার যে বোধ শক্তি সেটাই হচ্ছে মূল্যবোধ। মানে ভালো এবং কোনটা ভালো কোনটা মন্দ সেটা যাচাই বাছাই করতে পারার বোধ শক্তিকে, বিবেচনা শক্তিকে মূল্যবোধ বলা হয়ে থাকে। আর নৈতিকতা হচ্ছে তোমার ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করাকে নৈতিকতা বলা হয়ে থাকে। এটা খেয়াল রাখবে। মূল্যবোধ আর নৈতিকতা অনেক সময় জ্ঞানমূলক হিসেবে এসে থাকে এবং এক জিনিস না। মূল্যবোধ হচ্ছে কি ভালো এবং মন্দকে বিবেচনা করতে পারা, ভালো মন্দ কোনটা সেটা বিবেচনা করতে পারার বোধ শক্তিটাই হচ্ছে মূল্যবোধ। আর নৈতিকতা হচ্ছে কি তুমি ভালোটাকে গ্রহণ করলে এবং মন্দটাকে বর্জন করার যে সামর্থ্য সেটাই হচ্ছে নৈতিকতা। তো এই ক্ষেত্রেও তোমার ওই যে ভেজাল দেওয়া যাবে না, তারপরে হচ্ছে তোমার ওজনে কম দেওয়া যাবে না, এগুলো হচ্ছে মূল্যবোধ এবং নৈতিকতা থেকে মানুষের বোধশক্তি গড়ে ওঠে এবং এটা হচ্ছে সফল উদ্যোক্তার অন্যতম একটা গুণাবলী। এটাও খুব ভালো মতো পড়বে কারণ অনেক সময় কিন্তু সৃজনশীল এসে থাকে এই মূল্যবোধ এবং নৈতিকতা থেকে। তারপরে দেখো সাংগঠনিক জ্ঞান এবং দক্ষতা। একজন সফল উদ্যোক্তার অবশ্যই সাংগঠনিক জ্ঞান থাকতে হবে কারণ একটা সংগঠনে মানবীয় এবং বস্তুগত উপকরণ থাকে এবং সেগুলোকে যথাযথভাবে সুসংহত করতে হবে, একত্রীকরণ করতে হবে এবং যোগ্যতার সাথে সেগুলোকে পরিচালনা করতে পারার সামর্থ্যকেই বলা হয়ে থাকে সাংগঠনিক জ্ঞান বা দক্ষতা। তো নতুন উদ্যোগ সফল করার জন্য একজন উদ্যোক্তাকে অবশ্যই কী করতে হবে, পরিকল্পিতভাবে প্রতিষ্ঠানের যে সকল মানবীয় এবং বস্তুগত উপাদান রয়েছে সেগুলোকে সমন্বিত করতে হবে। তো এই উপাদান গুণাবলীগুলো অবশ্যই ভালো মতো পড়বে। আমি আবারও বলছি সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে দেখবে যে তোমরা বোর্ড কোশ্চেনগুলো সলভ করবে, বইতে যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করবে। গুণাবলীগুলো ব্যাখ্যা সহকারে প্রত্যেকটা জ্ঞানমূলকের জন্যও পড়বে। এখানে জ্ঞানমূলকের জন্য প্রত্যেকটা সংজ্ঞাসহ পড়বে এবং সৃজনশীল প্রশ্নের জন্য পড়বে যে আসলে কোন গুণাবলীর কথা উদ্দীপকে বলা হয়েছে। তোমাদের আজকের SW থাকবে উদ্যোক্তার বৈশিষ্ট্যগুলো, তারপরে হচ্ছে কার্যাবলী এবং গুণাবলী এবং এ সংক্রান্ত যে বইতে যে সৃজনশীল প্রশ্ন পাবে সেগুলোও পড়বে। উদ্যোগের বৈশিষ্ট্য, কার্যাবলী এবং গুণাবলী এই তিনটা টপিক তোমাদের পড়া থাকবে এবং আগামী ক্লাসে আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। তোমরা এই পর্যন্ত ভালো মতো পড়ে ফেলবে। বৈশিষ্ট্য, কার্যাবলী MCQর জন্য পড়বে এবং শর্ট কোশ্চেনের জন্য পড়বে আর গুণাবলীগুলো অবশ্যই সৃজনশীলের জন্য ভালো মতো পড়বে, সৃজনশীল এবং জ্ঞানমূলক প্রশ্ন। এবং অনেক সময় তোমার অনুধাবনমূলক প্রশ্ন এসে থাকে। সৃজনশীল তাহলে গুণাবলী থেকে পড়বে হচ্ছে, খেয়াল করো, সৃজনশীল, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন।
যেভাবে তোমাদের বলছি আসলে সেভাবে যদি তোমরা পড়াশোনা করো, আসলে আমি আশা করি তোমরা প্রত্যেকে ভালো রেজাল্ট করবে ম্যানেজমেন্টের ওপর। আর চেষ্টা করবে সহজ টপিকগুলো থেকে ভালো মার্কস তুলতে পারার। এবং তোমাদের অনেকের অনুধাবনমূলক প্রশ্নের সমস্যা হয়, লেখা হয় না, তোমরা কিন্তু অনেকেই 2-2 পাও না। এই জন্য চেষ্টা করবে অনুধাবনমূলক প্রশ্নগুলো অবশ্যই সংজ্ঞাসহ, যদি সেখানে উদাহরণ থাকে অবশ্যই উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, এবং উদাহরণ যদি না থাকে সেক্ষেত্রে তোমরা কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে সংজ্ঞাসহ দিয়ে দিবে। তাহলে এভাবে লিখলে দেখা যাবে তোমরা ভালো মার্কস তুলতে পারবে পরীক্ষায়। আর আগামী মাস থেকে আমাদের অনলাইনে সিটি পরীক্ষা শুরু হয়ে যাবে, এবং আমি ম্যানেজমেন্টে 15 মার্কসের ওপর সিটি নিব। সেটা হবে তোমার একটা সৃজনশীল দিব 10 মার্কসের, আর কিছু সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন দিব। তো ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র চ্যাপ্টার হচ্ছে 4র্থ অধ্যায় এবং 10ম অধ্যায়। আমরা কিন্তু রোজায় শুরু করেছিলাম 4র্থ অধ্যায়টা। অবশ্যই তোমরা যারা ক্লাস মিস করেছো, অনেকেই মিস করেছো, তখন প্রেজেন্ট ছিলে না, অবশ্যই অনলাইনে যে রেকর্ডেড ভিডিওগুলো আছে সেগুলো সেভ করা আছে, তোমরা অবশ্যই সেখান থেকে যারা ক্লাস করোনি একটু দেখে নিবে, এবং ওই টপিকগুলো থেকেই আমি প্রশ্ন করব। আশা করি তোমরা ভালো করবে এবং নিজেদেরকে প্রস্তুত করবে সিটি পরীক্ষার জন্য। আচ্ছা, এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কারো কি কোনো সমস্যা আছে টপিক রিলেটেড? যদি সমস্যা থেকে না থাকে তাহলে আজকে আমরা এখানেই শেষ করব। কারো কোনো সমস্যা থাকলে জানাও। আচ্ছা, কারো কোনো সমস্যা আছে? সাকিব, রাহাত, সিফাত, সামিরা, তোমাদের কারো সমস্যা থাকলে, আকিল যদি থাকে তাহলে জানাও। আর যদি না থাকে তাহলে তোমরা এই টপিকগুলোই ভালো মতো পড়বে, এবং দ্বিতীয় পত্রটাও অবশ্যই রিভিশন দিবে। দ্বিতীয় পত্র কিন্তু আমাদের শেষ, টেস্টের সিলেবাস কিন্তু আমাদের ম্যানেজমেন্ট দ্বিতীয় পত্র থেকে 3টা অধ্যায় ছিল, সেই 3টা অধ্যায় ভালো মতো পড়ে ফেলবে। 3টা অধ্যায় ছিল হচ্ছে তোমার সংগঠিতকরণ, সমন্বয় সাধন আর হচ্ছে নিয়ন্ত্রণ। আমি সিটির জন্য দিয়েছি সংগঠিতকরণ অধ্যায়টা, আর দিয়েছি তোমার হচ্ছে তোমার নিয়ন্ত্রণ। অবশ্যই এই 2টা চ্যাপ্টার ভালো মতো পড়বে, বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই 2টা চ্যাপ্টার। এই জন্য আমি এই 2টা চ্যাপ্টারই দিয়েছি তোমাদের সিটি পরীক্ষায়। অবশ্যই একদম ভালো মতো বোর্ড কোশ্চেন সলভ করবে, তারপর হচ্ছে বইয়ের পিছনে যে এক্সারসাইজ দেওয়া আছে সেগুলো সলভ করবে। আচ্ছা, কারো কোনো সমস্যা নেই? আকিল লিখেছো, সাকিব লিখেছো, মাইশা আক্তার, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের এখানে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।